খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সরকারের সমন্বয়হীনতায় জনদুর্ভোগ, ভ্যাট বৃদ্ধি প্রসঙ্গে ফখরুল। অর্থনৈতিক অস্বস্তি সংস্কার বিমুখ করার শঙ্কা ডক্টর দেবপ্রিয়। পুরনো সরষেতে দুর্নীতির ভূত তাড়াতে চায় দুদক সংস্কার কমিশন। পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সুপারিশ না থাকায় ক্ষোভ। মার্চ ফর জাস্টিস নিয়ে শহীদ মিনার অভিমুখে ছাত্রদল। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি। জুলাই ঘোষণাপত্র নিয়ে সব অংশীজনের মতামত নিচ্ছে সরকার। আন্দোলনে শহীদদের কোনো দলে সীমাবদ্ধ করতে চায় না জামাত। ডলারের দাম বাজার ভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক। মিড রেট পদ্ধতিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে লেনদেন হচ্ছে ডলার, স্বস্তি বাজারে। আরজিকর কাণ্ডের 162 দিনের মাথায় রায় আদালতের। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার। নির্যাতিতার পরিবারের সন্তুষ্টি। এবং অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের। জান্নাতুল মাওয়া নিশিতা নিশিদের ঘূর্ণিতে নেপালকে হারালো 5 উইকেটে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বিভিন্ন পণ্যের ওপর নতুন আরোপ করা ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাট বাড়ানোর কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে অন্তর্বর্তী সরকার। শতাধিক পণ্য ও সেবার উপর সরকারের নতুন করে ভ্যাট ও কর বসানোর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা সমালোচনা। দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় জনদুর্ভোগ বাড়ছে। এ সময় সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দেন তিনি। মর্গপাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়বে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে সরকার। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপ মোচন করতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সঠিক বিচার করতে হবে। অর্থনৈতিক অস্বস্তি ও অনিশ্চয়তা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অবকাঠামো দৃশ্যমান হচ্ছে না। সকালে আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে সব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতির বিভিন্ন বিষয়ে 4টি প্রবন্ধ উপস্থাপন করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন তার প্রতিবেদনে বলেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি 4% হতে পারে, তবে বাজেটের আকার
8 লাখ কোটি টাকার বেশি হওয়া উচিত হবে না। দুর্নীতি এবং অপশাসনের ক্লিষ্ট আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতিকে সম্যক উপলব্ধিতে নিয়ে আসা, সকলের দৃষ্টিতে নিয়ে আসা, সচেতনতার সৃষ্টি করা, সেটি আমাদের শ্বেতপত্র করার চেষ্টা করেছে। Our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটা যে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি, তাহলে পলিসি মেকিং এ উইল বি গ্রসলি মিস্টেকেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন গণদাবি থাকলেও পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার কোনো প্রস্তাব নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। আর বিশ্লেষকরা বলছেন পুরনো সরষেতেই দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় দুদক সংস্কারের সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। জনবান্ধব পুলিশ যেন কেতাবে আছে, বাস্তবে নেই। তাই রাজনীতির গলিপথে পুলিশ কখনো নিন্দিত, আবার কখনো নন্দিত। সরকার আসে, সরকার যায়, ক্ষমতাসীন হওয়ার হাওয়ায় ভাসে পুলিশও। রাজনৈতিক সভা সেমিনার ঠেকানো থেকে শুরু করে মামলা, আটক, গ্রেফতার, সমালোচনা পিছু ছাড়ে না বাহিনীর সদস্যদের। জুলাই বিপ্লবের পর নানা বিতর্কের সামনে আসে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ইস্যু। কমিশনের দাবি পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মত নেওয়া হয়েছিল। সমীক্ষায় অংশ নেয়া প্রায় ৭৯.৫% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের অবসান চান। কিন্তু প্রতিবেদনে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সমালোচনা থাকলেও আর পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নেই কোনো সুপারিশও। তো বর্তমানে তো কোনো নির্বাচিত সরকার নাই বা পার্লামেন্ট নাই, অতএব নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। প্রাণঘাতী অস্ত্রকে মোকাবেলা করতে হলে তো প্রাণঘাতী অস্ত্র থাকা দরকার, কিন্তু এই প্রাণঘাতী অস্ত্র যত্রতত্র ব্যবহার হবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশ বাহিনী কর্মকর্তা কর্মচারী তাদের ওই মানসিকতা থাকতে হবে। কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। রাজনৈতিক প্রভাব বন্ধ নিশ্চিত না হলে কোনো সংস্কারে ভালো ফলাফল আনবে না বলে মত অপরাধ বিশ্লেষকদের। প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে, তাতে 15টি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর বেশিরভাগ বাস্তবায়ন করা গেলে জনবান্ধব করা যাবে পুলিশ বাহিনীকে, পাশাপাশি তাদের মান উন্নয়ন ও জবাবদিহিতায় আওতায় আনা যাবে। সুপারিশমালা জমা দিয়েছে দুদক সংস্কার কমিশনও। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা, কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রায় অর্ধশত সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তবে সাবেক এই দুদক মহাপরিচালক মনে করেন সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই আছে দুদক আইনে। সান্নিত হওয়ার কিংবা খুব একটা আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কারণ আমি সেখানে মৌলিক কোনো সংস্কার নেই। যেটি আছে সেটি ধরেন কসমেটিক সংস্কারের মতো। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বদলাবে না দুদক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিরা নয়, দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকারই করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান নিপন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থান হয়েছে নির্বাচনের জন্য, সেই নির্বাচনের জন্য আবার যাতে রাস্তায় নামতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। সংস্কার হচ্ছে
জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। দুপুরে কর্মসূচি শুরু হলেও বেলা 12টার পর থেকেই মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। তারপর তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকে। সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে কর্মসূচি পালন করছে। শহীদ মিনারে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, সেখানে তার কাছে জানতে যাব সর্বশেষ। মোহাইমিন, ছাত্রদলের কর্মসূচি কখন শুরু হয়েছে আর নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেটি ছিল আজকে ওদের মূল লক্ষ্য, অর্থাৎ আজকের মার্চ ফর জাস্টিস কিন্তু ইঞ্জিনিয়ার শুরু হয়ে চলে এসেছে এই শহীদ মিনারে। এবং আমি যতটুকু জানিয়েছি আপনাদেরকে এর আগেও যে আজকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে যখন তারা শাহবাগ অতিক্রম করছিলেন, প্রায় 25 মিনিট লেগেছে এই মিছিলটিকে এই পর্যন্ত আসতে। অর্থাৎ মিছিলটি এতটাই বড় ছিল এবং ঢাকার বাইরে থেকে যেহেতু অনেকগুলো ইউনিট এখানে এসে উপস্থিত হয়েছে, তাই আনুমানিক প্রায় 25 মিনিট লেগেছে শাহবাগ অতিক্রম করতে। এরপর কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছেন। এবং আজকের কিন্তু মার্চ ফর জাস্টিসের মূল উদ্দেশ্য হচ্ছে নিষিদ্ধ দল ছাত্রলীগ, অর্থাৎ ছাত্রদের যে দলটি ছিল ছাত্রলীগ, তারা যেসব অন্যায় কাজ করেছে, যেসব টর্চার করেছে, যেসব জুলাই আন্দোলনে যেসব কাজ করেছে, তারা সেসবের কারণে যেসব ছাত্রদল এখন মিশে গিয়েছে, তারা কিন্তু চাচ্ছেন এইসবের বিচার। অর্থাৎ যেসব টর্চার তারা করেছেন, যেসব অন্যায় কাজ তারা করেছেন, এগুলোর বিচার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন ছাত্রদল। অর্থাৎ তারা চাচ্ছেন যারা এখন বিভিন্ন রকম দোষর মিশে যাচ্ছেন এর মধ্যে, সেখানে কিন্তু তারা চলে যেতে যাচ্ছেন। তারা যাচ্ছেন দাবিটা একমাত্রই যে তারা এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেখতে পাচ্ছেন। এবং তাদের দাবি কিন্তু মূলত হচ্ছে আজকে যে এই দাবিতে তারা এখানে এসছেন যে ছাত্রলীগের যেসব কর্মীরা বিভিন্ন সময় টর্চার করেছে, জুলাই আন্দোলনে বিভিন্ন রকম অন্যায় কাজ করেছে, সেগুলোর বিচার যাতে নিশ্চিত করা হয়। যতটুকু জানতে পেরেছি আমরা, আজকে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটা আলটিমেটাম দেবেন সরকারকে, যাতে অনতিবিলম্বে এসব ছাত্রলীগ কর্মীদের বিচার করা যায়। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা চলে সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্মরণ করছি এবং আজকের এই অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ কষ্ট করে সেই দুপুর থেকে এই পর্যন্ত লাইভ করছেন এবং কষ্ট করে কর্মসূচিকে সফল বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি পালন করেছি। এই 5.5 মাসে এই ছাত্রদল শুধুমাত্র নীরবে নিবৃত্তে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের সজাগ রয়েছে এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যে ঐক্য গড়ে উঠেছে, ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য রক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাবে পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অবধি ছাত্রলীগের একজন নেতা কর্মীকেও বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্যতম সদিচ্ছা পোষণ করছেন না। এবং আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায় সারা বিচারের কাজ করে মনে করছে ছাত্রলীগকে এই ফেসিলের অন্যতম সহযোগী ছাত্রলীগকে অপহরণ ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে
মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছাত্র দলের কর্মসূচি মার্চ ফর জাস্টিস কর্মসূচির ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিন। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে। জামাতে ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চায় জামাত ইসলামী। দেশে চলমান চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামাত ইসলামীর যুদ্ধ চলবে। জামাত আমির বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামাতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম নির্যাতনের তাণ্ডব চালিয়েছে। সে অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ সীমান্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হঠাৎ তারকাটার বেড়ার পাশে 500-র অধিক ভারতীয় মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় অভিযোগ করে স্থানীয়রা। সীমান্তে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। চোরাকারবারীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট অঞ্চলের সীমান্ত। প্রায় প্রতিদিনই সিলেটের কোনো না কোনো সীমান্তে জব্দ করা হচ্ছে কোটি টাকার চোরাচালান। সচেতন মহল বলছে, চোরা কারবারে অধিক মুনাফা হওয়ায় বিশাল বিশাল চালান জব্দের পরও এই পথ ছাড়ছে না সিন্ডিকেট। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে, তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমদ পুরকায়স্থের 3 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 4টি জেলার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরাকারবারীরা। পরিণত হয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনার নিরাপদ রুটও। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি, কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, গত 1 বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় 250 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে তারা। সচেতন মহল বলছে, মাঝে মাঝে চোরা কারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে মুক্ত হয়ে আবারও তারা জড়াচ্ছে চোরা কারবারে। ফলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। আইনের নিশ্চয় অনেক ফাঁক ফুকর আছে, যে ফাঁক ফুকর দিয়ে এরা এই যে 5-7 দিনের মধ্যে যে নিয়ে আসে। আবার এই ফাঁক ফুকরগুলাকে যত সময় বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে হবে না। আসল যারা ওদের পেছনে যারা আছে, খুবই শক্তিশালী যে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। অভিযোগ আছে, সীমান্তে বসবাস করা মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এসব কাজ করাচ্ছে। তাই চোরাচালান বন্ধে সীমান্তে মানুষের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ সচেতন মহলের। আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দ্রব্যমূল্য দাম কমাইতে হবে এবং পাশাপাশি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এরা তো দরিদ্র লোক, তো তাদের পেটের দায়ে প্রয়োজনের কারণে তারা এইসব রিস্ক নিচ্ছে। অতএব
এগুলা আপনারা যদি আগে আমরা বন্ধ করতে পারি তাহলে তো এরাও যাবে না। এখানে যদি ভালো কর্মসংস্থান পায়, এখানে সস্তা যদি সে জিনিসপত্র পায়, তাহলে তো সেখানে রিস্ক নিতে যাবে না। এদিকে নানা তৎপরতার কথা জানিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে বিজেপি। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে করে দেয়। আমরা অনেক সময় পার্সু করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। বিরাতে বিভিন্ন সময় যে আমরা অপারেশনগুলো করি, এই অপারেশনের কারণে দেখা যায় যে আমাদের পেট্রোলে জনবল থাকে 6 জন 8 জন, কিন্তু চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে দেখা যায় 50 থেকে 100 জন আমাদেরকে আক্রমণ করতে চায়। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে, জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। জমে উঠেছে বাণিজ্য মেলা, সেখানে আছেন সহকর্মী ফারজানা রিয়া, যুক্ত হব তার সাথে। রিয়া, মেলায় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন আর তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণে। সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আজকে মেলায় ক্রেতাদের ভিড়, উপচে পড়া ভিড় রয়েছে। সেই সাথে যদি আপনাকে একটু জানাতে যাই, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড় বেড়েই চলেছে। আপনাকে যদি মেলার আরও কিছু পরিস্থিতি জানাই তাহলে বলবো যে যেহেতু নির্দিষ্ট একটি মাসে বাণিজ্য মেলা আয়োজিত হয়ে থাকে, তাই এই মেলার প্রতি ক্রেতাদের আকর্ষণ একটু বেশি। এছাড়া একই সাথে সকল ধরনের পণ্য পাওয়ার সুযোগ থাকে। দেশের প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা ছুটে আসছেন। কম দামে নানান পণ্যের সমাহার থাকায় এই সুযোগ হাতছাড়া করতে নারাজ ক্রেতারা, তাই ছুটির দিনটি কাজে লাগিয়ে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা। তারা বলছেন যে মেলা শেষের দিকে তারা আরও অফার কিংবা প্যাকেজের সুযোগ পাবেন বলে সেই টাইমটিতে আরেকবার সুযোগ নিতে চাচ্ছেন। এর সাথে তুলনামূলক মার্কেটের থেকে কম দামে এবং নানান প্যাকেজের মধ্য দিয়ে তাদের কাছে একটু বেশি সেই সাথে এবার বাণিজ্য মেলায় বেশি প্রসাধনী। রিয়া, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সামাজিক প্রভাব চিন্তা না করেই সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার, মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সিপিডি নির্বাহী পরিচালক বলেন, নতুন ভ্যাটের কারণে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বন্দ্বমূলক নীতির কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। শ্রমশক্তি ধারণ করার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, এতে অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। হুন্ডি বন্ধ আইনের কার্যকর প্রয়োগের উপরও গুরুত্ব দেন তিনি। অর্থনীতিতে প্রবাসী আয় হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা বলে থাকি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা, সেখানে কিন্তু কোথা থেকে আসে রিজার্ভটা? পণ্য এবং সেবার উপরে ভ্যালু এডেড ট্যাক্স, মূসক মূল্য সংযোজন কর এবং সাপ্লিমেন্টারি ডিউটি সব সম্পূরক শুল্ক দেওয়া হলো, এবং সেটার মাধ্যমে তারা 12,000 কোটি টাকা আদায় করবেন বলেছিলেন। এইটার কি কোনো একটা এটার সোশ্যাল ইম্প্যাক্টটাকে চিন্তা করা হয়েছে? অবশেষে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়েটেড অ্যাভারেজ বা মিড রেট পদ্ধতিতে ডলারের দাম দৈনিক নির্ধারণ হচ্ছে 2 বার। এই মধ্যবর্তী দর ধরেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিক্রি হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই পদ্ধতি স্বস্তি ফিরিয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেয়া হয়েছে ক্রলিং পেগ পদ্ধতিও। রপ্তানি রেমিটেন্স বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। যদিও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই আবারও অস্থির হয়ে ওঠে এই মুদ্রার বাজার।
এমন অবস্থায় ডলারের দামের প্রবণতা বুঝতে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে $1,00,000 উপরে কেনাবেচার ওয়েটেড এভারেজ বা মিড রেটই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হচ্ছে দিনে 2 বার। নতুন এই পদ্ধতি বাজারের স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট ফর দ্য এক্সপোর্টার্স, এবং যদি সেই দিন আবার যদি ইম্পোর্টারের ক্ষেত্রেও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট। তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট যেটা সেন্ট্রাল ব্যাংকের ভাষণ হচ্ছে যে ডলার ইজ এ ডলার। যেটা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমরা কিন্তু এর কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে আসছে, এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে। নতুন পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ শুরু হয়েছে গেল 12 জানুয়ারি, আর সবশেষ কর্মদিবস 16 জানুয়ারি সকালের দর ছিল 121 টাকা 95 পয়সা। বিকেলে প্রতি ডলার লেনদেন হয় 121 টাকা 88 পয়সায়। এই দর আমলে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কেনাবেচা করলেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাজার মনিটরিং করার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে অলরেডি একটা সেল আছে, তারা কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখবে যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। এদিকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকায় রেমিটেন্সের ডলার কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই তোকে দিই। আবারও স্বাগত সংবাদে। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। 162 দিনের অপেক্ষার পর অবশেষে কলকাতার আরজি কর মামলার রায় ঘোষণা হলো। রায়ে নারকীয় ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। খেলার খবর। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে আগে ব্যাট করে জান্নাতুল মাওয়া নিশিতা নিশিদের ঘূর্ণিতে মাত্র 52 রানে থামে নেপালের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে 2 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন জান্নাতুল মাওয়া। এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।